তিন দফা সময় বাড়িয়েও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আইনি জটিলতার দোহাই কর্তৃপক্ষের। অনেক ইউনিভার্সিটি জমি কিনেছে, তারপরে রাজুকের অনুমোদনের জন্য সেখানে অনেক দিন সময় লাগে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে রাজুকে একটা লিয়াজও করে দিতে পারতো যে যেসব প্ল্যান দেওয়া হবে ইউনিভার্সিটির জন্য সেগুলো খুব দ্রুত সলভ করা হবে। ডিসেম্বরের মধ্যে না গেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র নাই, শিক্ষক নাই, তাদের সার্টিফিকেট পাওয়া যায় এরকম অভিযোগ আছে। অনেকগুলো আছে তারা এখন কোর্টের রায় নিয়ে স্টে অর্ডার নিয়ে টিকে আছে। আমরা এগুলো রাখবো না, যারা ব্যবসা করতে চায়, যারা লেখাপড়া করাতে চায় না এদের। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মন্ত্রিসভার বৈঠকেও আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আমেজ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শুভেচ্ছা বিনিময়। পারিবারিক সমস্যা নিরসনে গঠিত আদালতের সুফলের চেয়ে ভোগান্তিই বেশি। অভিযোগ ভুক্তভোগীদের, মামলায় আরও বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মিরপুরে দুই বোনকে মারধরের ঘটনার মূল হোতা জীবন গ্রেফতার। কলেজের সামনের দোকানে বসে মেয়েদের উত্ত্যক্ত করত সে, জানালো র্যাব। যেখানে সেখানে গাড়ি পার্কিং এর কারণে চট্টগ্রামে বাড়ছে যানজট। চালকদের আইন না মানাই কারণ বলছে ট্রাফিক বিভাগ। সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস মেয়রের। এবং আবারও হতাশায় পড়ল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে জয়ের স্বপ্ন পূরণ হল না টাইগারদের। শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের 22 রানের জয়। মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে আজ ছিল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আমেজ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানান মন্ত্রিসভার সদস্যরা। পরে বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা 2016 এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। আওয়ামী লীগের দুদিনব্যাপী জাতীয় সম্মেলন শেষে মন্ত্রিসভার প্রথম বৈঠক হয় সোমবার। বৈঠক ঘিরে দেখা যায় কাউন্সিলের আমেজ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সভায় মধ্যমণি হয়ে ওঠেন তিনি। মন্ত্রী পরিষদের সদস্যরা তাকে শুভেচ্ছা জানান, কুশল বিনিময় করেন। কোলাকুলি করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের সঙ্গে। তাকে বুকে টেনে নেন প্রবীণ নেতা আমির হোসেন আমু। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীতে নতুন যোগ দেয়া নুরুল ইসলাম নাহিদের সঙ্গে করেন কুশল বিনিময়। পরে নতুন কমিটি সম্পর্কে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগ নেতারা। নতুন কমিটি দল গোছানোর পাশাপাশি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে দলকে সংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটা হচ্ছে তার কাছে বড় চ্যালেঞ্জ। এবং আমি বিশ্বাস করি বর্তমানে যিনি সেক্রেটারি যাকে নির্বাচিত করা হয়েছে তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন। নির্বাচনমুখী গতি বাড়ানোর জন্য কিন্তু এই নতুন কমিটির এই পরিবর্তন। তো আমরা আশা করছি, আমরা সবাই আশাবাদী, আমরা ইনশাল্লাহ তার জন্য প্রস্তুতি নিচ্ছি। পরে মন্ত্রিসভার বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা 2016 এর খসড়া এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাসিক ভাতা বাড়ানোর অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এক্সিস্টিং বীর শ্রেষ্ঠদের জন্য সম্মানী হলো বর্তমানে 12,000 টাকা, সেটাকে 30,000 টাকা করা হয়েছে। শহীদ পরিবারের মাসিক ভাতা 15,000 টাকা, সেটা 30,000 টাকা করা হয়েছে। আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবার, মৃত যুদ্ধাহতার পরিবারকে 15,000 টাকা ভাতা দেওয়া হতো, সেটা 25,000 করা হয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ পরিবার তারা 28,000 টাকা করে পেতেন, এটা 35,000 টাকা করা হয়েছে। যুক্তরাজ্যের লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী ও বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক সদস্যপদ পাওয়ায় বৈঠকে অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের কাউন্সিলের শেষ দিন বিকেলে বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এর মাধ্যমে দীর্ঘকাল ক্ষমতায় থাকার ষড়যন্ত্রই প্রকাশ পেয়েছে। দুপুরে রাজধানীর ডিআরইউতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এই কাউন্সিলের শেষ সেশনে, বিশেষ করে গতকাল সভানেত্রী যে কথাগুলো বলেছেন, এটা
গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক কথা। তিনি পরিষ্কার বলেছেন বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না, নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলেছেন। প্রস্তুতির দরকার কি? আপনারা তো গতবার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় চলে এসেছেন বিনা ভোটেই। ভোটেরই বা দরকার কি? ঘোষণা করে দিলেই হয় যে আমরা আবার সময় যেটা আপনারা নির্ধারণ করবেন সেই সময় থেকে আবার 5 বছরের জন্য ক্ষমতায় চলে গেলাম, তাহলেই তো হয়ে যায়। এই যে একটা নাটক, এই নাটকের প্রয়োজন তো নেই। 3 দফা সময় বাড়ানো হলেও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি দেশের 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিপণী বিতান বা হাসপাতালের ওপরে কক্ষ ভাড়া নিয়ে চলছে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুষছেন সরকারের নানা আইনি জটিলতাকে। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে ডিসেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে না গেলে কঠোর হবেন তারা। তাহিয়া রুবাইয়াত অপলার রিপোর্ট। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় শুরুর 7 বছরের মধ্যেই স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালাতে হবে, কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই শুরু থেকে এই আইনটি উপেক্ষা করে গেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো ইউজিসির বেঁধে দেয়া সময়ও শেষ হতে যাচ্ছে এ বছরের ডিসেম্বরে। তবে 7 বছর হয়েছে এমন পুরনো 52টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বর্তমানে মাত্র 12টি বিশ্ববিদ্যালয়ে রয়েছে নিজস্ব ক্যাম্পাস। বাকি বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ক্যাম্পাসে যেতে না পারার কারণ হিসেবে দায়ী করছেন সরকারের নানা জটিলতাকে। অনেক ইউনিভার্সিটি জমি কিনেছে, তারপরে রাজুকের অনুমোদনের জন্য সেখানে অনেক দিন সময় লাগে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে রাজুকে একটা লিয়াজো করে দিতে পারতো যে যেসব প্ল্যান দেওয়া হবে ইউনিভার্সিটির জন্য সেগুলো খুব দ্রুত সলভ করা হবে। যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিক হন, নতুন যারা অনুমতি পান, তারা সবাই সরকার সমর্থক। যেহেতু বড় অঙ্কের বিনিয়োগ করছে, তাদের পক্ষে সরকারকে হাত করে নেওয়াটা অনেক সহজ। অভিযোগ রয়েছে কিছু কিছু বিশ্ববিদ্যালয় অন্য জায়গায় স্থায়ী ক্যাম্পাসের নাম দিয়ে রাজধানীতে শাখা ক্যাম্পাস হিসেবে ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। স্বল্প পরিসরে শিক্ষা কার্যক্রম চালানো অনেকে মূলত চালিয়ে যাচ্ছে সার্টিফিকেট বাণিজ্য। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে ফিরে না গেলে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র নাই, শিক্ষক নাই, কিন্তু তাদের সার্টিফিকেট পাওয়া যায়, এরকম অভিযোগ আছে। অনেকগুলো আছে তারা এখন কোর্টের রায় নিয়ে স্টে অর্ডার নিয়ে টিকে আছে। তা আমরা এগুলো রাখবো না, যারা ব্যবসা করতে চায়, যারা লেখাপড়া করাতে চায় না এদের। সংশ্লিষ্টরা বলছেন নিজস্ব ক্যাম্পাসে ফিরতে বিশ্ববিদ্যালয়গুলোকে যেমন সরকারের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে, পাশাপাশি যারা আইন মানছেন না তাদের ব্যাপারেও বারবার সময় না বাড়িয়ে সরকারকে কঠোর হতে হবে। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে রাজধানীর 7 মসজিদ রোডে আছেন রিপোর্টার শাফিন জাহিদ এবং সিলেটের সুরমা টাওয়ারে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমে যাচ্ছে শাফিনের কাছে। শাফিন, সহকর্মী অপলার প্রতিবেদনে কিন্তু স্পষ্ট ফুটে উঠেছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে প্রধান যে সমস্যাটি দেখা যায় সেটা হলো স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বিষয়টি নিয়ে। এখন পর্যন্ত কিন্তু সরকারের বেঁধে দেওয়া 3বার সময় দিয়েছেন, যাতে করে যারা এখন পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাসে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন, তারপরেও কিন্তু 3 দফায় কিন্তু তারা তাদের নিজস্ব ক্যাম্পাসে যেতে ব্যর্থ হয়েছেন। আপনি জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু প্রতিবেদনটিতে বলা হয়েছে প্রতিষ্ঠা শুরু 7 বছরের মধ্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত যেতে পারেনি তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা দেওয়া হবে বলে এমনটি আমরা জানতে পেরেছি। একটা বিষয় জানি রাখি, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর 7 মসজিদ রোড এলাকাতে। আপনি জানেন যে এই এলাকাতে কিন্তু বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় দেখা যায়, অর্থাৎ প্রায় ডজন খানেকেরও বেশি কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখানে অবস্থান আছেন। অর্থাৎ বলা যায় যে এটা কিন্তু এক ধরনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসস্থল বলে বলা যায়। তো এখন পর্যন্ত এই সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বিষয়ে কিন্তু তারাও কিন্তু খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করেন যে কবে তাদের বিশ্ববিদ্যালয়টি স্থায়ী ক্যাম্পাসে যাবেন এবং স্বাভাবিকভাবে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার পরবর্তীতে হয়তো তাদের পরীক্ষার পড়াশোনার মান হয়তো বাড়বে। সেই বিষয়টি শুনেই কিন্তু অনেক ইউনিভার্সিটিতে অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এই বিষয়গুলো কিন্তু আমরা শিক্ষার্থীর মুখে শুনেছি। সেই সাথে কিন্তু আমরা একটা বিষয় জেনেছি যে শিক্ষকরাও কিন্তু সেই সাথে অনেক আশায় বুক বেঁধে থাকেন যে যাতে করে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই এই বিশ্ববিদ্যালয়গুলো স্থায়ী ক্যাম্পাসে যাবেন। ইউজিসি সূত্র থেকে জানা যায় ফয়সাল যে 2009 সালের মধ্যে যেসব বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে তাদের মধ্যে কিন্তু স্থায়ী ক্যাম্পাসে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় যে ওই সময়ের মধ্যে অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত প্রায়
39টি বিশ্ববিদ্যালয় তাদের নির্দিষ্ট ক্যাম্পাসে অর্থাৎ স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি। তো বলা যায় যে এখন পর্যন্ত সব কথা বলতে গেলে এখন পর্যন্ত সব মিলিয়ে 52টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছিল এখন থেকে 7 বছর আগে, অর্থাৎ এই 52টি বিশ্ববিদ্যালয়ের চলে যাওয়ার কথা ছিল সঠিক সময়ের মধ্যে। যদি এই 52টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র 12টি ইউনিভার্সিটি এখন পর্যন্ত সঠিক সময়ে যেতে পেরেছে তাদের নিজস্ব ক্যাম্পাসে। এখনো পর্যন্ত 39টি ক্যাম্পাস কিন্তু এখনো পর্যন্ত তাদের নির্ধারিত সময়ের মধ্যে যেতে পারেনি। তো ইউজিসি কিন্তু বরাবরের মতো এবারও কথা দিয়েছেন যাতে আগামী বছর জানুয়ারির মধ্যে এই বিশ্ববিদ্যালয়গুলো যাওয়ার কথা রয়েছে। তো মোটামুটি আর 5 মাসের মতো সময় রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো তাদের স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বিষয়ে। এই বিষয়টি আমি বলতে পারি ফয়সাল। তো রাজধানী ঢাকার অবস্থা এই ছিল। এখন এখানকার মতো সহকর্মী ইকরাম হোসেন আছেন আমাদের সিলেটে, সেখানে চলে যাচ্ছি তার কাছে সেখানকার বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে। ধন্যবাদ সাফিন। ঢাকার মতো সিলেটেও যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, একটি বিশ্ববিদ্যালয় ছাড়া 3টি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কোনো তাদের নিজস্ব জায়গায় যেতে পারেনি। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে সুরমা টাওয়ার, এই টাওয়ারে সিলেটের প্রথম বিশ্ববিদ্যালয় যেটা লিডিং বিশ্ববিদ্যালয় তারা এইখানে ক্যাম্পাস নিয়েছে এবং এই ইউনিভার্সিটির আরেকটি ক্যাম্পাস রয়েছে রংমহল টাওয়ারে। এই দুটো টাওয়ার মিলেই তারা এখন কার্যক্রম চালাচ্ছে, যদিও তাদের নিজস্ব ক্যাম্পাস কামাল বাজারে করেছে। এইটি এক কথায় বলা যায়, সবাই যেটা বলে থাকে যে সরকারেরকে আইওয়াশ যেটা বলা হয় সাধারণ ভাষায়, সে আইওয়াশ করার জন্য তারা একটা নিজস্ব ক্যাম্পাস করেছে কামাল বাজারে। কিন্তু তাদের কিন্তু কার্যক্রম চলছে এই নগরীতে এবং নগরীর প্রাণকেন্দ্রে লিডিং ইউনিভার্সিটির এই 4টে ফ্লোর, এই সুরমা টাওয়ারের 4টি ফ্লোর নিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালাচ্ছে। এর পাশাপাশি রংমহল টাওয়ারে একইভাবে 3-4টে ফ্লোর নিয়ে তারা কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি মেট্রোপলিটন ইউনিভার্সিটি আরেকটি আলহামরা শপিং সিটিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ও এরকম একটি ভবনে কাজ চালাচ্ছে। যদিও নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী তাদের একটি ক্যাম্পাসের উদ্বোধন করেছে, নির্মাণ কাজের উদ্বোধন করেছে। যেই কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে এইখানে যারা পড়ালেখা করছে শিক্ষার্থীরা, তাদের সাথে আমরা কথা বলেছি এবং কথা বলে যেটা জেনেছি তারা বলছেন যে আমরা শিক্ষা জীবন শুরু করেছিলাম কিন্ডার গার্ডেন কিংবা কোনো প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়, এখন এখানে এসে একই ধরনের পরিবেশ পাচ্ছি এবং অর্থাৎ হচ্ছে কি ক্লাস শেষ করে তারা বসার কোনো একটি জায়গা নেই, বিশ্রামের কোনো একটি জায়গা নেই। কারণ হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ে টানা কোনো ক্লাস থাকে না স্কুলগুলোর মতো বা মাধ্যমিক স্কুলগুলোর মতো বা কলেজগুলোর মতন। একটি ক্লাস থাকলেও তার 2 ঘন্টা 3 ঘন্টা পরে আরেকটি ক্লাস হবে এবং এই 2-3 ঘন্টা বিশ্রামের জন্য বা কোথায় বসে একটু আড্ডা করার জন্য বা তাদের যে পাঠদান, সেই পাঠদানের যে একটি এক্সচেঞ্জ করার জন্য অথবা মত বিনিময় করার জন্য যে একটি বসার জায়গা, সে সমস্ত কোনো জায়গায় এই বিশ্ববিদ্যালয়গুলোতে নেই। এবং একটি ক্লাস হওয়ার আগেই আরেকটি ক্লাস শুরু করার যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীরা এসে জড়ো হন সেই প্রবেশ মুখে। এক কথা বলা যায় একেবারে কিন্ডার গার্ডেনের যে আদলেই সেই বিশ্ববিদ্যালয়গুলো এখানে ক্লাস চালাচ্ছে। এইটি অত্যন্ত একটি কষ্টদায়ক শিক্ষার্থীদের জন্য এবং মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে আইন পরিবর্তন করে মঞ্জুরি কমিশনকে কঠোর করা হবে এই বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নিজস্ব জায়গায় ফিরে যাওয়ার জন্য, এরকম একটি কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী সিলেটে। ফয়সল, এই ছিল সিলেটে বেসরকারি 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 3টি বিশ্ববিদ্যালয় যে বিভিন্ন মার্কেটগুলোতে রয়েছে সেই সর্বশেষ অবস্থা। দর্শক, ভাড়া করা ভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রাজধানীর 7 মসজিদ রোড এলাকা থেকে সহকর্মী শাফিন জায়েদ এবং সিলেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। দুপুরের সময় আরো থাকছে। স্থানীয় ভূমিদস্যুদের হুমকির মুখে বাধাগ্রস্ত হচ্ছে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডের জাহাজ তৈরি। সম্ভাবনাময় শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস বিআইডব্লিউটি এর। বিবাহ বিচ্ছেদ, দেনমোহর, ভরণ পোষণ সহ পারিবারিক 5টি সমস্যার সমাধানে গঠিত হয় পারিবারিক আদালত। ভুক্তভোগীদের অভিযোগ, এসব বিরোধ নিষ্পত্তিতে এই আদালতে সুফলের চেয়ে ভোগান্তি বেশি। আইনজীবী ও বিশেষজ্ঞদের মত, পারিবারিক মামলাগুলোকে অন্যান্য মামলার মতো না দেখে অধিক গুরুত্ব দিলেই সুফল মিলবে। আফজাল হোসেনের রিপোর্ট।
পারিবারিক স্পর্শকাতর সমস্যাগুলোর আইনিভাবে সুরাহা হয় পারিবারিক আদালতে। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় রয়েছে এই আদালত। তবে এই আদালত নিয়ে অভিযোগের শেষ নেই বিচার প্রার্থীদের। বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা, ভরণ-পোষণ এবং সন্তানের অভিভাবকত্বের মতো স্পর্শকাতর মামলাগুলোর বিচার হয় এই পারিবারিক আদালতে। বিচার প্রার্থীরা বলছেন, এসব মামলায় বিচার চাইতে এসে যত ধরনের সুফল পেয়েছেন তার চেয়ে বেশি পড়তে হয়েছে ভোগান্তিতে। কতদিন হলো এই মামলাটা চলতেছে? হ্যাঁ, মামলা উকিলেরা খেলাতি করে আর যতই দেখুন কেন দেয় না, কেন দিলে একটা মামলা এতদিন যায়। মামলা দিচ্ছে আরো 1.5 বছর আগে, ওয়ারেন্টটা হাতে নিয়ে রাখছে। অ্যারেস্ট হওয়ার পরে আমি কি জানতে পারছি মামলাটা আরো 1.5 বছর আগে ডেট দিয়ে ঘুরাই দেয়। আমি কেস চালানোর অযোগ্য ভাই। ঢাকার 4টি পারিবারিক আদালতে মামলা ঝুলছে প্রায় 15,000। এক গবেষণায় দেখা যায়, নিষ্পত্তিতে ধীরগতি, আইনি জটিলতা ও আইনজীবীদের গাফিলতির কারণে প্রায় 45% মানুষ মামলা থেকে সরে আসেন। অনেকে আগ্রহ হারিয়ে ফেলে। এর মাঝে কিছু কিছু মামলা আমরা পাই যারা ওই যে অ্যামিকেবল সেটেলমেন্টের মাধ্যমে মামলা এক পর্যায়ে এসে মানে আর তারা কন্টিনিউ করতে চায় না। দুই পক্ষই বুঝে যে এই আদালত মানে হ্যাসেল। একটা সমন ইস্যু করতে চলে যায় 3 বছর 4 বছর, এবং একটা 50,000 টাকার মামলার জন্য দেনমোহরের মামলার জন্য করেছে, তার খরচ হয়ে গেছে 50,000 টাকার অধিক। আইনজীবীর ফি আছে এবং কোর্টের ফি তো আছে। তো এই সমন জারিটা যদি একটু সংক্ষিপ্ত করা যায় এবং এই সমন জারির বিষয়ে যদি একটু বিকল্প ভাবা যায়, তাহলে সেই ক্ষেত্রে আসলে ভোগান্তিরা কমবে। তবে পারিবারিক মামলাগুলোকে অন্য মামলার মতো না দেখে নিষ্পত্তিতে অধিক গুরুত্ব দিলে পারিবারিক আদালতেই সুফল পাওয়া সম্ভব বলে মনে করেন সাবেক এই জেলা জজ। উভয় পক্ষের আইনজীবী এবং বিচারককে অন্যান্য মামলার মতন করে না মনে করে সামাজিক দায়িত্ব, আমাদের সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে মীমাংসা করতে চাই বা মামলাটা নিষ্পত্তি করতে চাই, তাহলে মামলাটা যথেষ্ট দ্রুত মানে নিষ্পত্তি করা সম্ভব হবে। পাশাপাশি মামলা নিষ্পত্তির সময় বেঁধে দেওয়া এবং সমন জারি সহ বিচার প্রক্রিয়ার আধুনিকায়ন করা গেলে পারিবারিক আদালতেই শতভাগ সুবিচার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে 2 বোনকে মারধরের ঘটনার মূল হোতা জীবন করিম ওরফে বাবুকে গ্রেফতার করেছে র্যাব। মিরপুরের শাহালি থানার বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সন্ধ্যায় আটকের পর আজ সকালে মিরপুর র্যাব 4-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গত 19 অক্টোবর মিরপুরের চিড়িয়াখানা সড়কের বিসিআইসি কলেজের ওই 2 ছাত্রীকে উত্ত্যক্ত করে জীবন। এ সময় বাধা দিলে জীবন ও তার সঙ্গীরা তাদের বেধড়ক মারপিট করে। পরে কলেজ শিক্ষার্থীরা এ ঘটনার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে। র্যাব জানায়, বিসিআইসি কলেজের সামনে ফুটপাতে জীবনের দোকান রয়েছে। সে কলেজের সামনের দোকানে বসে নিয়মিতই মেয়েদের উত্ত্যক্ত করত বলেও জানায় র্যাব। এই জীবন করিম বাবু তার 2 দিনের সহযোগী পাশে ছিল। তারা যদিও সরাসরি গায়ে হস্তক্ষেপ করে নাই, বাট তাদের মানে প্রভাবে এবং সহায়তায় সে তাদেরকে লাঠি দিয়েও আঘাত করে তার যে জিম বলে যে মেয়েটাকে আছে তাকে প্রচণ্ডভাবে গুরুতরভাবে আহত করে। গতকাল সন্ধ্যায় আমরা ভেড়িবাঁধ এলাকা থেকে নবাবের বাগ উত্তরপাড়া থেকে আসামিকে আমাদের বিশেষ কৌশলের মাধ্যমে আমরা তাকে শনাক্ত করতে পারি এবং শনাক্ত করার পরে তার ওখান থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বি ইউনিটের বেজোড় রোলধারীদের পরীক্ষা। এরপর বেলা 11টা থেকে 12টা পর্যন্ত হয় জোর রোলধারীদের পরীক্ষা। দুপুর 2টা থেকে বিকেল 3টা পর্যন্ত ডি ইউনিটে ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের 4,713টি আসনের বিপরীতে 1,78,949 জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন। পরীক্ষায় কেউ যাতে অসৎ উপায় অবলম্বন করতে না পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইংরেজিটা অনেক কমন, বাংলাটা অনেক কমন, বাট আমি সাধারণ জ্ঞানের মানে অনেক ইংরেজির মানে বুঝতে পারিনি ইংলিশে, যার কারণে ওটা একটু খারাপ হয়েছে। যেগুলো পড়ছিলাম ওই অনুযায়ী আসছে আর কি। ইনশাল্লাহ দেখি কি করা যায়, রেজাল্ট দিলে পাওয়া যাবে। দেখা যাক কপালে কি আছে, আশা তো করছি। বিশাল প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় যাদের বেসিক নলেজ আছে তারাই আমার মনে হয় পরীক্ষায় উত্তীর্ণ হবে, ভালো করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ঘিরে যে ধরনের নিরাপত্তা চাদর নিরাপত্তারক্ষী বাহিনী সর্বতোভাবে গ্রহণ করেছে, তাতে আমরা নিশ্চিত যে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আমরা সম্পন্ন করতে পারব। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি চলে যাব তার কাছে। শফিক,
ধন্যবাদ। কিছুক্ষণ আগে যে জি ইউনিটের পরীক্ষা হয়েছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যে পরীক্ষা হয়েছে, সেখানে অসৎ উপায় অবলম্বনের কারণে 2 জনকে আটক করেছে, সেটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর। তো সকাল 11:15 দিকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। সেখানে 140টি আসনের বিপরীতে প্রায় 26,000 পরীক্ষার্থী অংশ নিয়েছে। তো এখন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি হচ্ছে সেটা হচ্ছে সমুদ্র এবং মৎস্য ইনস্টিটিউটের অনুষদের পরীক্ষা। সেখানে প্রায় 113টি আসনের বিপরীতে প্রায় 8,000 শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে বলতে আমি সকাল থেকে এখানে দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখানে সিসিটিভি ক্যামেরা আওতায় আনা হয়েছে। এখানে প্রায় 600-র মতো পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি নিশ্চিত করেছে। আরেকটি কথা জানিয়ে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে শাটল ট্রেন যে শিডিউলগুলো রয়েছে সেগুলোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আমরা আগে যে শিডিউল ছিল সেগুলো কিছু পরিবর্তন আমি যদি বলি তাহলে প্রথম যে ট্রেনটি সেটি হচ্ছে 6:30 এবং দ্বিতীয় ট্রেনটি 7:30, তৃতীয় ট্রেনটি 8:30 এবং চতুর্থ ট্রেনটি দুপুর 12টার দিকে। এরপরে আরো 3টি ট্রেন রয়েছে। আর যেটি বলতে পারি সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার কিন্তু যে 4,791টি যে আসন রয়েছে এর বিপরীতে প্রায় 2,44,000-এর বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষায় এবং প্রতি আসনের বিপরীতে কিন্তু প্রতি আসনের জন্য লড়ছেন প্রায় 51 জন শিক্ষার্থী। তো সকাল থেকে এখানে যে ট্রেনগুলো এসেছে সেই ট্রেনগুলোতে কিন্তু উপচে পড়া, যে আমি এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢোকার অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শাটল ট্রেন রয়েছে সেই শাটল ট্রেনে করে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আসা হয় এই সড়ক দিয়ে। এবং এই যে আজকে এখানে যে কেন্দ্র যে পরীক্ষা হচ্ছে এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে আর বেশ কয়েকটি কেন্দ্রেও কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে তারা আমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। তো আমরা সবকিছু মিলিয়ে বলতে পারি যে আজকে কালকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকেও কিন্তু সকালে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং জি অনুষদের পরীক্ষা চলতেছে। এখন থেকে হয়তো এখন 2-2:30টার দিকে পরীক্ষাটি শুরু হওয়ার কথা ছিল, হয়তো 3টার দিকে হয়তো পরীক্ষাটি শুরু হতে পারে বলে আমরা জানতে পেরেছি। ফয়সাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ভর্তি পরীক্ষার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। দিনে দিনে চট্টগ্রাম মহানগরীতে বাড়ছে যানজট। যেখানে সেখানে গাড়ি পার্কিং এর কারণে গুরুত্বপূর্ণ সড়ক থেকে অলিগলি সবখানেই ভোগান্তি। ট্রাফিক বিভাগের দাবি আইন মানছে না চালকরা। মেয়র বলছেন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ অবস্থায় পরিকল্পিত অবকাঠামো নির্মাণের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সারি সারি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহন দেখে মনে হতে পারে রাজধানী ঢাকার যানজটের চিত্র, কিন্তু বাস্তবতা মানতে কষ্ট হলেও এটি বন্দরনগরী চট্টগ্রামের সাম্প্রতিক সময়ের অসহনীয় যানজটের ছবি। ঘণ্টার পর ঘণ্টা যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছে নগরবাসী। শুধু সড়ক কিংবা ভিআইপি সড়ক নয়, নগরীর ছোটখাটো রাস্তা থেকে শুরু করে প্রতিটি অলিগলিতে সারাক্ষণ লেগে থাকে যানজট। এতে নষ্ট হচ্ছে শ্রম ঘণ্টা, দিনে দিনে বাড়ছে এই দুর্ভোগের মাত্রাও। আমি তো একটা টাইম শিডিউল করে বাসা থেকে বের হই, বাট সেই জাস্ট আমি অফিসে পৌঁছাতে পারি না। ফুটপাত থাকলে মানুষজন সব ফুটপাত দিয়ে চলাচল করতে পারতো। 20 মিনিটের রাস্তা যাইতে 1.5 ঘন্টা লাগতেছে, 2 ঘন্টা লাগতেছে। ট্রাফিকের দুর্বলতা, যেটা যথাযথ বাসগুলা পার্কিং করতেছে। নগরীর ভিআইপি সড়ক হিসেবে পরিচিত ইপিজেড সড়ক, চট্টগ্রাম বন্দর সড়ক, বিমানবন্দর সড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কেরও একই অবস্থা। বন্দরের প্রবেশ মুখে যানজটের কারণে ক্ষতির মুখে পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্য। বন্দরে গুলো এলোমেলো করে গাড়ি রাখার কারণে যানজট বাজি যায়। বন্দর থেকে মাল নিতে বাইরে করতে আমাদের কষ্ট হইতেছে। ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন চালকরা মানছে না আইন। আর মেয়র জানালেন সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্কিং এর আমরা স্পট নির্ধারণ করে দিব, ওই জায়গা ব্যতীত আর কোথাও গাড়ি দাঁড়াতে পারে, যার গাড়ি হোক তাকে ফাইন করা। রাস্তা যে অকুপাই করার কারণে যে ট্রাফিক কনজেশন যেটা হচ্ছে সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। আইনটা যাতে মানতে একদম বাধ্য হয়, টেকনিক্যালি আমরা ওইভাবে একটা ব্যবস্থা করবো যাতে লেফট লেনটা ফ্রি রাখতে পারি আমরা বিয়ে করে দিয়ে। এদিকে চট্টগ্রাম ধীরে ধীরে যানজটের নগরীতে পরিণত হচ্ছে উল্লেখ করে নিরসনে নানা পরামর্শ এই নগর পরিকল্পনাবিদের। ট্রাফিক ম্যানেজমেন্ট হলো ফার্স্ট ক্রাইটেরিয়া আপনার, যেটা হলো ট্রাফিক কনজেশন কমানোর জন্য যে কোনো নগরে, এবং যে এক্সিস্টিং রোড নেটওয়ার্ক আছে সেটার 100% ইউটিলাইজ। 270 বর্গ কিলোমিটার ঢাকার জনসংখ্যা 1.5 কোটির বেশি, আর মাত্র 60 বর্গ কিলোমিটারের চট্টগ্রামে 60 লাখ মানুষের বসবাস। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময়ে আরো থাকছে
জনমত জরিপে পিছিয়ে থাকার কথা স্বীকার করলেও জয়ের ব্যাপারে আশাবাদী ট্রাম্প। ক্ষমতায় গেলে ট্রাম্পের ফাঁকি দেয়া কর আদায় করা হবে বললেন হিলারি। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মানিকগঞ্জে 43 জেলেকে আটক করেছে নৌপুলিশ। ভোরে পদ্মা নদীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গত রাত থেকে ভোর পর্যন্ত শিবালয় উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে 43 জেলেকে আটক করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে 120 কেজি ইলিশ, 2টি মাছ ধরা ট্রলার এবং 70,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। নারায়ণগঞ্জের বিভিন্ন ডকইয়ার্ডে তৈরি হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক মানের বড় বড় জাহাজ। সস্তায় শ্রম পাওয়ায় স্বল্প খরচে তৈরি হচ্ছে এসব জাহাজ। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে স্থানীয় ভূমিদস্যুরা ডকইয়ার্ড বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিকদের। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের শীতলক্ষা ও মেঘনার পাড়ে গড়ে ওঠা সরকারি বেসরকারি শতাধিক ডকইয়ার্ডে তৈরি হচ্ছে কন্টেইনার, অয়েল ট্যাঙ্কার ও বলগেট সহ নদী ও সমুদ্রগামী জাহাজ। স্বল্প মূল্যে শ্রম পাওয়ায় কম খরচে দেশীয় প্রযুক্তিতে এখানে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন জাহাজ। আর সরকারি ঋণ সুবিধা পেলে এই শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে দেশীয় নৌযানের চাহিদা পূরণের পাশাপাশি জাহাজ বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন তারা। কিছু টেকনিক্যাল জিনিস দরকার আছে, আমরা আমাদের দেশে আমরা সাবমেরিনও তৈরি করতে পারবো। বিদেশে এই জাহাজটা 6 কোটি টাকার উপরে পড়ে, আর আমরা বাংলাদেশে বানাইলে 1,30,00,000। ডেনমার্কের যে জাহাজটি 18 ইঞ্চি, এই ডেজার্টটি পড়ে প্রায় 100 কোটি টাকা, আর আমরা বাংলাদেশে বানাইতে আছে 4 কোটি টাকা। আমরা যদি এই ওয়ার্কফোর্সকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জাহাজ নির্মাণের যে কস্টিংটা সেটা অনেকটা কমে আসবে। সেক্ষেত্রে আমরা অন্যান্য দেশের সাথে আমরা কিন্তু এক ধরনের কম্পিটিশনে যেতে পারবো। তবে অধিকাংশ ডকইয়ার্ডে অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করতে হয় শ্রমিকদের। ক্যানিং মেশিন দুর্ঘটনা ঘটলে তার জীবনটাই বরবাদ, আর কিছু করতে পারবো না। আরো নিরাপত্তা দরকার আছে, সেফটি বেল লাগে, আমাদের কাছে কন্ট্রাক্টর দেয় না, আমরা পাবো করতে। এদিকে স্থানীয় ভূমিদস্যুরা ডকইয়ার্ড বন্ধ করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিকরা। কিছু ভূমিদস্যু আছে আমাদের আশেপাশে, খুব ডিস্টার্ব করতেছে, তারা ডকইয়ার্ডটা উঠাই দিতে চাচ্ছে। অবশ্য এই সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। এই শিল্পকে ডেভেলপ করার জন্য যা যা করা দরকার সেটা আমরা পালন করব। কোনো যদি ভূমিদস্যু অন্যায়ভাবে তাকে করে অবশ্যই আমরা সেটা দেখব। নারায়ণগঞ্জের শতাধিক ডকইয়ার্ডে কাজ করে জীবিকা নির্বাহ করছেন প্রায় 1 লাখ শ্রমিক। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। জনমত জরিপে পিছিয়ে থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। এতদিন ট্রাম্প জরিপ সংস্থাগুলোর বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ তুললেও রোববার তার প্রচার ব্যবস্থাপক কেলি অ্যান কনওয়ে জরিপে পিছিয়ে থাকার বিষয়টি স্বীকার করেন। তবে এখনও জয়ের ব্যাপারে আশাবাদী ট্রাম্প শিবির। এদিকে নর্থ ক্যারোলাইনায় প্রচারণায় গিয়ে হিলারি ক্লিন্টন বলেন, ক্ষমতায় গেলে ট্রাম্প যে 20 বছর ধরে কর ফাঁকি দিচ্ছেন তা আদায় করবেন তিনি। নির্বাচনের বাকি আর মাত্র 2 সপ্তাহ। টানটান উত্তেজনা প্রধান 2 দল ডেমোক্র্যাট আর রিপাবলিকান প্রার্থীর মধ্যে। যদিও জনমত জরিপগুলোতে বরাবরই এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন, তারপরও শেষ মুহূর্তে বাজিমাত করার আপ্রাণ চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের। রোববার ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় নারী বিদ্বেষী আখ্যা পাওয়া এই প্রেসিডেন্ট পদপ্রার্থীকে দেখা যায় তার কথার সুর পাল্টাতে। আমি বলবো জরিপের ফলগুলো একেবারেই ভুল, কারণ পুরুষের চাইতে নারীরাই আমাকে বেশি সমর্থন করছেন, আর এর প্রমাণ আমার কাছে রয়েছে। আমাকে সমর্থন দেওয়ার জন্য নারীদের ধন্যবাদ জানাচ্ছি আমি। একদিকে ট্রাম্প যখন আবারও জরিপ সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন আরেকদিকে ট্রাম্পের প্রচার ব্যবস্থাপক এক সাক্ষাৎকারে জনমত জরিপে প্রতিপক্ষের এগিয়ে থাকার বিষয়টি স্বীকার করে নেন। তিনি বলেন, পিছিয়ে থাকলেও জয়ের ব্যাপারে এখনো আশাবাদী তারা। হিলারি ক্লিন্টনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তার হয়ে 2 জন প্রেসিডেন্ট প্রচারণা চালাচ্ছেন। একজন
একজন তার স্বামী বিল ক্লিন্টন এবং আরেকজন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। এসব দিক থেকে তিনি এগিয়ে রয়েছেন বটে, তবে শেষ মুহূর্তে জয়ের ব্যাপারে আশাবাদী আমরা। সবশেষ জরিপ অনুযায়ী এখনো 12 পয়েন্টে হিলারি চেয়ে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। এমন অবস্থায় নর্থ ক্যারোলাইনার মতো দোদুল্যমান রাজ্যে নিজের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে ধরাশায়ী করতে আবারও তার কর ফাঁকি দেওয়ার বিষয়টি তুলে ধরেন হিলারি। আমরা কি জানতে পারলাম আমাদের প্রতিপক্ষ সম্পর্কে? যে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী কর ফাঁকি দিয়েছেন। আমি নির্বাচিত হলে তাকে সুযোগ করে দিব এতদিনে সেসব কর দেওয়ার। এদিকে হিলারির হয়ে নির্বাচনী প্রচারণায় গিয়ে আবারও ট্রাম্পের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। শ্বাসরুদ্ধকর চট্টগ্রাম টেস্ট জয়ের দারুণ সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। স্বপ্নজয়ের খুব কাছে গিয়েও 22 রানে হারতে হলো ইংল্যান্ডের কাছে। স্নায়ুচাপের এই জয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল ইংলিশরা। 286 রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিকদের ইনিংস থামে 263 রানে। এই হারের জন্য প্রথম ইনিংসে স্বল্প রানের আক্ষেপ বাংলাদেশ অধিনায়ক মুশফিকের। অন্যদিকে জিতেও বাংলাদেশের দারুণ প্রশংসা করলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। চট্টগ্রামে স্নিগ্ধ এক সকাল। ইংল্যান্ডের বিপক্ষে রূপকথা নয়তো অনেকটাই 2003-এ মুলতান টেস্টের মতো কষ্টের সাথে সন্ধি। শেষের 2 উইকেটে 33 রান পাহাড় সমান ক্রিকেট জ্যোতিষীর কাছেও। তারপরেও ইংল্যান্ডের বিপক্ষে অরাধ্য টেস্ট জয়ের স্বপ্ন কোটি ক্রিকেট পিয়াসীর হৃদয়ে। এদিন সকালে 2 স্বপ্ন সারথি সাব্বির ও তাইজুলের ব্যাটিং স্বপ্ন জয়ের সিঁড়ি তৈরি করে, কিন্তু বেন স্টোকসের এক ওভারে আগুনে পোড়া বাড়িতে পরিণত হয় বাংলাদেশের ড্রেসিং রুম। ভেস্তে যায় স্বপ্ন জয়ের স্বপ্ন। বাংলাদেশ পুরো টেস্টে দারুণ খেলেও হারের প্রধান কারণ হলো ব্যাটিংয়ে প্রথম ইনিংসে পিছিয়ে পড়া। মানে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের। অ্যাটলিস্ট আমরা লিড না নিতে পারলাম, আমরা 290 আউট করতাম বা 280 করতাম। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন ওটা কিন্তু 4th ইনিংসে 240 করেছে, আর যেটা কিনা আমরা 266 অলমোস্ট করেছি, 263। তো সেই থেকে বলবো যে ওই রানটা আমাকে আসলে ম্যাটার করেছে। গেল 15 মাসে টেস্ট খেলেইনি বাংলাদেশ, আর এই সময়ে 17টি টেস্ট খেলেছে ইংলিশরা। কিন্তু তারপরেও চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের টুটি যেভাবে চেপে ধরেছিল বাংলার বাঘেরা, তাতে নিজেদের জয়ের অনুভূতি থেকে বাংলাদেশের প্রশংসায় বাধ্য হলেন অতিথিদের অধিনায়ক। দীর্ঘদিন টেস্টে বাইরে ছিল বাংলাদেশ। নিয়মিত টেস্ট না খেলেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা। সত্যি অসাধারণ টেস্ট হলো চট্টগ্রামে। বাংলাদেশ শুধু ওয়ানডেতেই না, টেস্টেও ধারাবাহিকভাবে উন্নতি করছে। আশা করছি ঢাকায় আবারও উপভোগ্য টেস্ট হবে। মুশফিকের দল প্রত্যাশার প্রাপ্তি মেলাতে পারেনি ঠিক, তবে টেস্টে যে বাংলাদেশের উন্নতির গ্রাফটা বেশ ঊর্ধ্বমুখী। কারণ গেল 15 টেস্টে 3 জয় 7 ড্র হার 5টি টেস্টে, যার মধ্যে সম্প্রতি পাকিস্তানের পর ইংল্যান্ডকে কাঁদিয়েছে টাইগাররা। আমার 2টা টেস্ট এখন পর্যন্ত সবসময় মনে থাকে। একটা হচ্ছে যেটা পাকিস্তানের সাথে আমরা খুলনায় ড্র করেছিলাম, যেটা কিনা আমার সবথেকে এখনো 1 নাম্বার, এবং তারপরে যদি বলে থাকেন এটা ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট। অবভিয়াসলি আমাদের উপর প্রেশার ছিল এটা যে অ্যাটলিস্ট 15 মাস পর বাংলাদেশ কি খেলতে পারে সেটা একটা প্রুভ করার। চট্টগ্রামে উত্তেজনার রেণু ছড়ানোর পর 28 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঢাকায় সিরিজের শেষ টেস্টে হয়তো আরো রোমাঞ্চ অপেক্ষা করছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মন্ত্রিসভার বৈঠকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শুভেচ্ছা বিনিময়। সংবাদ সম্মেলনে বললেন, আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করাই লক্ষ্য। পারিবারিক সমস্যা নিরসনে গঠিত আদালতের সুফলের চেয়ে ভোগান্তি বেশি, অভিযোগ ভুক্তভোগীদের। মামলায় আরও বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মিরপুরে 2 বোনকে মারধরের ঘটনার মূল হোতা জীবন গ্রেফতার। কলেজের সামনের দোকানে বসে মেয়েদের উত্ত্যক্ত করত সে, জানালো র্যাব। 3 দফা সময় বাড়িয়েও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ডিসেম্বরের মধ্যে না গেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং আবারও হতাশায় পড়ল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট জয়ের স্বপ্ন পূরণ হলো না টাইগারদের। শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের 22 রানের জয়। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।